নমস্কার বন্ধুরা, গোল্ডেন ফ্যাক্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সময়টি ছিল 1993, যখন ইসরায়েল ও প্যালেস্তাইন একে অপরের খুব ঘনিষ্ঠ হয়েছিল। তার কারণ ছিল এই দুটি দেশের মধ্যে চলা দ্বন্দ্বকে বন্ধ করা। কিন্তু সেদিনের পর আজ অবধি কী এমন ঘটনা ঘটল যার ফলস্বরূপ আজকের দিনেও এই দুটি দেশ যুদ্ধ পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। আর এই দ্বন্দ্ব কখন ও কিভাবে শুরু হলো জানতে হলে এর ইতিহাস সম্পর্কে জানা খুবই দরকার। তাই গোল্ডেন ফ্যাক্টরির এই ভিডিওতে আমরা জানব ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে সংঘাতের মূল ইতিহাস, জানব কিভাবে জন্ম হলো ইসরায়েলের আর কিভাবেই বা শুরু হলো ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট। তাই ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ অবধি আমাদের সঙ্গে দেখতে থাকুন। বন্ধুরা, এই ঘটনার সূত্রপাত হয় আজ থেকে প্রায় 1000 বছর আগে, যখন হিটলারের শাসনে চলেছিল ইহুদিদের ওপর অত্যাচার। শোনা যায় যীশু খ্রিস্টের জন্ম নাকি এক জুইস বা ইহুদি পরিবারে হয়েছিল। আবার কিছু খ্রিস্টান মনে করতেন কিছু জুইস আছে যারা যীশু খ্রিস্টকে ক্রুসিফাই করতে চায়। এটা ছিল এমনই এক বিচারধারা যা দশক ছাড়িয়ে শতাব্দীর পরও খ্রিস্টানদের মধ্যে রয়ে গিয়েছিল। আর আজ থেকে যখন প্রায় 1000 বছর আগে ক্রুসেড হয়েছিল, তখন বিপুল সংখ্যায় খ্রিস্টান জুইসদের হত্যা করেছিল। পাশাপাশি সেই জুইসদের নামে রটানো হয়েছিল নানা কুৎসিত মন্তব্য, যে জুইসরা নাকি খ্রিস্টান শিশুদের রক্ত পান করত। পাশাপাশি জুইসরা নাকি এই রক্ত তাদের ধর্মীয় অনুষ্ঠানে কাজে লাগাতো। আর এই সব কারণের জন্যই গোটা বিশ্বের কাছে জুইসরা অবহেলিত হতে থাকে। আর সেই সময় অর্থাৎ 1800 খ্রিস্টাব্দের শেষের দিকে জুইসদের মনে আসে এক নতুন ভাবনা। তাদের মনে হতে লেগেছিল কোনো দেশই তাদেরকে নিজস্ব নাগরিক বলে সম্মান দেবে না। যদি তাদেরকে সুখে বসবাস করতে হয় তাহলে তাদের জন্য এক আলাদা জুইস কান্ট্রি তৈরি করা এখনই প্রয়োজন। থিওডোর হেলজিল নামে এক অস্ট্রো হাঙ্গেরিয়ান জার্নালিস্ট, তিনি 1896 খ্রিস্টাব্দে তার এক প্যাম্পলেটে এক নতুন পলিটিক্যাল মুভমেন্টের সূচনা করেন, যার নাম ছিল জায়োনিজম। তার মতে জিউসদের এক আলাদা কান্ট্রি থাকা অবশ্যই উচিত। আর তখনকার সময়ে এটা কোনো নতুন আইডিয়া ছিল না। 1870 থেকেই এমন কিছু অর্গানাইজেশন ছিল যারা নিজেদেরকে লাভার্স অফ জায়ন বলে পরিচয় দিত। এরপর 1881-তে এই সমস্ত কারণের জন্যই জুইসদের লার্জেস্ট মার্জিন দেখা যায় প্যালেস্তাইনের আশেপাশে। ইহুদিরা প্যালেস্তাইনে গিয়ে নিজস্ব সেটেলমেন্ট বানিয়ে বসবাস শুরু করে। জুইসরাও প্যালেস্তাইনকেই নিজেদের আদর্শ জায়গা বলে বেছে নিয়েছিল। তার কারণ ছিল জেরুজালেম। মনে রাখা ভালো, সেই সময় না ছিল কোনো ইসরায়েল, না ছিল গাজা, না ছিল ওয়েস্ট ব্যাংকের মতো এলাকা। সমস্ত এলাকাই ছিল প্যালেস্তাইন, যার দখল ছিল অটোমান এম্পায়ারের হাতে। আর সেই সময় অটোম্যান এম্পায়ারের মধ্যে ইহুদি, মুসলিম, খ্রিস্টান সকলে মিলে পিসফুলি বসবাস করছিল, যার কারণ ছিল পর্যাপ্ত পরিমাণে জমি খালি থাকা। এরপর 1915 সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। ব্রিটিশ, ফ্রান্স ও আরব রেভলিউশন অটোম্যান এম্পায়ারদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। সেই সময় ব্রিটিশ খুবই চালাকি পন্থা বেছে নেয়। তারা আরব রেভলিউশনকে বলে, আমাদেরকে অটোম্যান এম্পায়ারকে হারানোর জন্য সাহায্য করো, বিনিময়ে আমরা তোমাদের প্যালেস্তাইন দিয়ে দেব। সেই সময় আরব রেভলিউশনও লড়াই করে চলেছিল ইউনাইটেড আরব কান্ট্রি বানানোর জন্য। তারা চেয়েছিল সিরিয়া থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত আরব কান্ট্রি গড়ে উঠুক। ঠিক একইভাবে ব্রিটিশরা ইহুদিদেরও কথা দেয় এক আলাদা জুইস কান্ট্রি বানাতে তাদেরকে পূর্ণ সহায়তা করবে। ব্রিটিশরা যাতে আমেরিকার ইহুদিদের মন জয় করতে পারে, আমেরিকায় পলিটিক্যাল ফায়দা লুটতে পারে। পাশাপাশি ব্রিটিশরা ফ্রান্সের সাথেও এক গোপন চুক্তি স্বাক্ষর করে। যখন প্রথম বিশ্বযুদ্ধে তারা অটোম্যান এম্পায়ারদের হারাতে সক্ষম হয়, তখন মিডল ইস্ট এলাকাগুলি ব্রিটিশ ও ফ্রান্স অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেয়। ফলস্বরূপ প্যালেস্তাইনের সমস্ত অংশের দায়িত্ব ব্রিটিশদের হাতে চলে আসে। এরপর 1918 থেকে 1948 সাল পর্যন্ত প্যালেস্তাইন ব্রিটিশদের অধীনে থাকে। এমন সময় জার্মানির দায়িত্ব সামলান হিটলার, আর তারই নেতৃত্বে লক্ষাধিক জুইসদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়। হিটলারের অত্যাচারে ইহুদিরা জার্মানি ছেড়ে আমেরিকা ও প্যালেস্তাইনের বসবাস করতে থাকে, যার ফলে প্যালেস্তাইনে এক ইসরায়েলি ন্যাশনাল মুভমেন্ট শুরু হয়। এরপর 1940-এর প্রথম দিকেই প্যালেস্তাইন ন্যাশনালিস্ট মুভমেন্টের সূচনা ঘটে। ফলে প্যালেস্তাইনবাসীরা এক স্বাধীন প্যালেস্তাইন দেশ দাবি করে। এরপর 1948 সালে ব্রিটিশ সমস্যা সমাধান করতে না পেরে
প্যালেস্তাইন ছেড়ে চলে যায়। ব্রিটিশরা তখন প্যালেস্তাইনবাসীকে ও জুইসদের আলাদা আলাদা দেশ বানিয়ে নেওয়ার কথা বলে, ফলে দায়িত্ব চলে আসে ইউনাইটেড নেশনসের ওপর। শুরুতেই ইউনাইটেড নেশনস একটি পার্টিশন প্ল্যান বানায়, যেখানে ঠিক করা হয়েছিল কাদের জন্য কতটুকু এরিয়া রাখা হবে। 1947-এ পাস হওয়া এই পার্টিশন প্ল্যানে বলা হয় 57% এরিয়া ইহুদিদের ও 43% এরিয়া প্যালেস্তাইনরা পাবে। জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও জুইসদের সমান আধিপত্য থাকার কারণে ইন্টারন্যাশনাল কন্ট্রোলে থাকবে জেরুজালেম। জিউসরা এই প্ল্যান মেনে নিয়ে তারা এক পৃথক দেশ ইসরায়েলের জন্ম দেয়। তার পাশাপাশি প্রতিবেশী আরব রেভলিউশন অঞ্চলগুলি এই প্ল্যানে অসম্মতি জানায়। তাদের মতে ব্রিটিশদের কলোনিয়ালিজমকে অব্যাহত রাখার জন্য তাদের এটি একটি চক্রান্ত। তারপরই তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ রূপ নিয়েছিল এক ঐতিহাসিক যুদ্ধে, কারণ 5টি বড় দেশ একটি ছোট নতুন দেশের বিরুদ্ধে লড়ছিল। ইসরায়েলে বসবাসকারী জুইসরা তখন নিজেদের আধিপত্য বিস্তারে তাদের সমস্ত শক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যায়, আর সারা বিশ্বকে অবাক করে দিয়ে সমস্ত বড় দেশগুলিকে হারিয়ে যুদ্ধে জয়লাভ করে ইহুদিরা। 1949-এ যখন যুদ্ধ শেষ হয়, তখন ইউনাইটেড নেশনসের প্ল্যান অনুযায়ী প্যালেস্তাইনের প্রাপ্য জায়গাগুলিও ইসরায়েল সমঝোতা করতে থাকে। গাজা স্ট্রিপের এরিয়া ইজিপ্টের কাছে চলে যায় আর ওয়েস্ট ব্যাংক জর্ডনের অধীনে চলে যায়, যার মানে প্যালেস্তাইনের আর কোনো নিজস্ব জায়গা রইল না। প্রায় 7 লাখেরও বেশি প্যালেস্তাইনবাসী তখন আরবের দেশগুলিতে ভবঘুরে হয়ে ঘুরতে থাকে, আর এই ঘটনাকে বলা হয় প্যালেস্তিনিয়ান এক্সোডাস। এরপর 1967 6 দিনের জন্য আরব ইসরায়েলের যুদ্ধ ঘোষণা হয়, আর এতেও খুব সহজে ইসরায়েল জয়লাভ করে। ফলে গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক সহ ইজিপ্টের পেনিনসুলার ওপর আধিপত্য বিস্তার করে ইসরায়েল। প্যালেস্তাইনবাসীরা তখনও নিজেদের জন্য একটি স্বাধীন দেশ চায়, যার জন্য 1964-এ প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO গঠিত হয়। শুরুতে যার লক্ষ্য ছিল নিজেদের ক্ষমতা বলে ইসরায়েলকে হারানো, কিন্তু USA ও ইসরায়েল তখন এই সংস্থাকে টেরোরিস্ট অর্গানাইজেশন বলে ঘোষণা করে। কিন্তু আসলে এক দৃষ্টিকোণ থেকে এটি ছিল একটি টেরোরিস্ট অর্গানাইজেশন, অপর দৃষ্টিকোণ থেকে এটি ছিল দেশের স্বাধীনতাকামী একটি সংস্থা। এরপর 1973-তে আবারও তৃতীয়বারের জন্য আরব ইসরায়েল যুদ্ধ বাধে। এরপর 1974 সালে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলির দ্বারা PLO প্যালেস্তাইনের প্রতিনিধি সংস্থা হিসাবে স্বীকৃতি পায়। এরপর 1979 সালে ইজিপ্ট ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যেখানে ইসরায়েলের থেকে মুক্তি পেয়ে ইজিপ্ট প্রথম স্বাধীন আরব কান্ট্রি হিসাবে স্বীকৃতি পায়। চুক্তি অনুযায়ী ইজিপ্টের পেনিনসুলা এরিয়া পুনরায় ইজিপ্টকে ফিরিয়ে দেয় ইসরায়েল। এই চুক্তির জন্য ইজিপ্ট ও ইসরায়েল প্রধানমন্ত্রীকে তৎকালীন নোবেল পিস প্রাইজ দেওয়া হয়। দুর্ভাগ্যবশত এর ঠিক 2 বছর পর 1981-তে ইজিপ্টের প্রাইম মিনিস্টারকে হত্যা করে তার নিজের দেশেরই একাংশ, যারা এই চুক্তি মেনে নিতে পারেনি। 1967 থেকে 1980 পর্যন্ত প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক দখল করে রেখেছিল ইসরায়েল। তখন কিছু ইসরায়েলবাসী ওয়েস্ট ব্যাংকে গিয়ে নিজস্ব কলোনি বানিয়ে বসবাস করতে থাকে। ইসরায়েল সরকার তাদেরকে তখনও ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলিভাবে সহায়তা করত। জায়গার দাম অনেকটা কম থাকার জন্য ও কিছু লোক নিজস্ব ধর্মকে সচল রাখার জন্য এখানে আসতে শুরু করে, যদিও ইন্টারন্যাশনাল কমিউনিটি এই ধরনের বসবাসকে ইল্লিগাল বলে ঘোষণা করে, যার কারণ ছিল ইউনাইটেড নেশনসের সেই পার্টিশন প্ল্যানের এটি ছিল সম্পূর্ণ বিপরীত। 1992-তে ইৎসাক রবিন নামে যোগ্য প্রাইম মিনিস্টারকে পায় ইসরায়েল। তিনি মনে করতেন PLO কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নয়, শুধু তারা নিজের দেশকে চায়, আমাদের উচিত তাদের দেশকে ফিরিয়ে দেওয়া। ইসরায়েল PLOকে অফিসিয়ালি রেকগনাইজড করত, অপরদিকে PLO ইসরায়েলকে অফিসিয়ালি কান্ট্রি হিসাবে রেকগনাইজড করতে থাকে। এরপর 1993-তে অসলো অ্যাকর্ডস হয়, যেখানে এক সমঝোতার মধ্যে দিয়ে কিভাবে আমরা আমাদের দেশকে পিসফুলি ভাগ করতে পারি সেই নিয়ে আলোচনা চলে। ফলস্বরূপ 1994-এ প্যালেস্তাইনের প্রথমবারের জন্য সরকার গঠন হয়।
যার নাম দেওয়া হয় প্যালেস্টাইন ন্যাশনাল অথরিটি। কিন্তু তখনও ইসরায়েলের কিছু লোক ওয়েস্ট ব্যাংকে গিয়ে বসবাস করতে থাকে। ফলে ওয়েস্ট ব্যাংককে 3টি ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়, এরিয়া এ, এরিয়া বি ও এরিয়া সি। এরিয়া এ হবে এমন এলাকা যেখানে প্যালেস্টাইন সরকার দখল করে রাখবে। এরিয়া বি হবে এমন এলাকা যেখানে দুটি সরকারের হস্তক্ষেপ দ্বারা কন্ট্রোল করা হবে। আর এরিয়া সি থাকবে সম্পূর্ণ ইসরায়েলের দখলে। ইউনাইটেড নেশনসের এই পার্টিশন প্ল্যান তো অনেক দূরের কথা। এই চুক্তির ফলে গাজা স্ট্রিপ ও ওয়েস্ট ব্যাংক কিছু ছোট ছোট টুকরো অঞ্চল প্যালেস্টাইনকে দেওয়া হয় আলাদা দেশ তৈরি করার জন্য। এইভাবে দুটি দেশের দ্বন্দ্বের পিসফুল সলিউশন বের করার জন্য 1994-এ তৎকালীন প্যালেস্টাইন প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ও তৎকালীন ইসরায়েল প্রাইম মিনিস্টার ইয়াৎসিক রবিনকে নোবেল পিস প্রাইজ অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও সমস্যা আবারও বেড়ে দাঁড়ায় যখন এক্সট্রিম রাইট উইংসের জুইশ লোকেরা তাদের প্রাইম মিনিস্টারকে হত্যা করে, ঠিক যেভাবে নাটুরাম গুডসে গান্ধীজিকে হত্যা করেছিল। একজন জুইশ এক্সট্রিমিস্ট পয়েন্ট ব্ল্যাক এরিয়াতে এসে 3টি গুলি শ্যুট করে 1995-এ ইসরায়েল প্রাইম মিনিস্টার ইয়াৎসিক রবিনকে হত্যা করে। কারণ একজোট হওয়া ইহুদিরা বলতে থাকে যে কিভাবে তারা প্যালেস্টাইনের সাথে কম্প্রোমাইজ করে চলবে। তারা চেয়েছিল প্যালেস্টাইনকে পুরোপুরি ইসরায়েলের দখলে আনতে। ফলস্বরূপ পুনরায় আবারও সমস্যার সূত্রপাত হতে থাকে। এই ঘটনার প্রায় 5-6 বছর আগে প্যালেস্টাইনের কিছু ইসলামিক লোক একজোট হয়ে হামাস গ্রুপ তৈরি করে। তারা বলতে থাকে এই পিএলও অনুগামীরা বড্ড বেশি ইসরায়েলের সাথে কম্প্রোমাইজ করছে, কিন্তু আসলে হামাসরা ইসরায়েলকে পুরোপুরি নকশা থেকে মুছে দিতে চায়। তো সেই সঙ্গে তারা নতুন অর্গানাইজেশন তৈরি করবে বলে যারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করবে। তখন একদল ইহুদি তাদের প্রধানমন্ত্রীকে অবজ্ঞার চোখে দেখতে থাকে। অপরদিকে হামাস অনুগামীরাও পিএলও অনুগামীদের অবজ্ঞার চোখে দেখতে থাকে। হামাস গ্রুপ শুধু 1996-এ প্যালেস্টাইন ইলেকশনকে বয়কটই করেনি, পাশাপাশি সুইসাইড বোম্বিংস করে ইসরায়েলে, যার ফলস্বরূপ প্যালেস্টাইন ও ইসরায়েলবাসীরা একে অপরকে শত্রুর চোখে দেখতে থাকে। আগে থেকেই যদিও একে অপরকে শত্রুর চোখে দেখতে শুরু করেছিল, কিন্তু 1995-এর পর থেকে তাদের এই ভাবনা আরও তীব্র হতে থাকে। এরপর 2006 সালে হামাস গ্রুপ প্যালেস্টাইনে ইলেকশন লড়তে শুরু করে। তারা পিএলওকে খুব অল্প মার্জিনে হারিয়ে জয়লাভ করে। 132টি আসনের মধ্যে মোট 74টি আসন পেয়ে হামাস গ্রুপ সরকার গঠন করে এবং 2007 সালে এই দুটি পার্টির মধ্যে প্যালেস্টাইনে সিভিল ওয়ার শুরু হয়। 2007 সালে যাকে ব্যাটেল অফ গাজা বলা হয়েছিল। ফলস্বরূপ প্যালেস্টাইন দুটি ভাগে ভাগ হয়ে যায়। গাজা স্ট্রিপ হামাসদের দখলে চলে যায় আর ওয়েস্ট ব্যাংক পিএলও পার্টি অর্থাৎ ফতেয়ার দখলে থাকে। এরপর হামাসদের অধীনে থাকা গাজা স্ট্রিপ সন্ত্রাসদের জন্ম দেয়। নানা কারণে তারা ইসরায়েলবাসীর সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে থাকে, ফলে নানা রকম যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়। অপরদিকে ওয়েস্ট ব্যাংক, যেখানে ইসরায়েলের একাংশ বাস করতে থাকে, তাদেরকেও অ্যাটাক করতে থাকে হামাস গ্রুপ। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠেছে তা হলো কিভাবে এই সমস্যার সমাধান করা হবে। এখনও কিছু মানুষ মনে করেন এই সমস্যা মেটানোর দুটি উপায় আছে। নাম্বার 1, 1967 সালের প্ল্যান অনুযায়ী ইসরায়েল ও প্যালেস্টাইন দুটি দেশকে ভাগ করে দেওয়া। অপরদিকে আরেকটি উপায় হলো 1948 সালের সেই ইউনাইটেড নেশনসের পার্টিশন প্ল্যান অনুযায়ী দুটি দেশকে বিভক্ত করা। কিন্তু যদি এমন হয় তাহলে পার্মানেন্ট কলোনিগুলির কি হবে, যারা প্যালেস্টাইনে পার্মানেন্টলি সেটেলমেন্ট বানিয়ে বসবাস করছে? এখানে ইসরায়েলদের প্রপার সোসাইটি রয়েছে, যেখানে স্কুল, কলেজ, বাড়ি ও ব্যাংকের মতো সমস্ত রকম সুবিধা রয়েছে। প্রায় লক্ষাধিক মানুষ যারা বর্তমানে ওয়েস্ট ব্যাংকে পার্মানেন্টলি বসবাস করছে, তাদের কি হবে? আপনার মতে এই সমস্যার সমাধান কি হতে পারে? অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আমাদের এমনই লেটেস্ট ও ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখতে পাওয়ার জন্য আমাদের গোল্ডেন ফ্যাক্টকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যায় সবার আগে আপনার কাছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কানেক্টেড উইথ দি গোল্ডেন ফ্যাক্ট।